অলরেডি এটা অনেকটা আলোচনা করে নিয়েছিলাম, শুধু শেষ পার্টটা আমরা কিছুটা পার্ট আলোচনা করলে এটা হয়ে যাবে। নেক্সট দিন আমাদের আমরা পার্লামেন্ট নিয়ে ডিসকাস করব। আর তোমাদের নেক্সট কবে ক্লাস হবে সেটা তো আশা করি মনেই আছে, ওটা একবার দেখে নেবে। পলিটি ক্লাস নেক্সট হবে হলো বুধবার দিন সন্ধে 6টা, ওটা একটু দেখে নেবে, ঠিক আছে? চলো, এখানে দেখো প্রথম যেটা বলা হয়েছে, ফার্স্ট যে আর্টিকেলটা, স্ক্রিন রেকর্ড হচ্ছে, চলো প্রথমে কি বলা হয়েছে দেখে নাও। আর্টিকেল 74 ক্লজ 1, এখানে কি বলছে, দ্য কাউন্সিল অফ দ্য মিনিস্টার is headed by the prime minister to aid and advise the president. এবার এই যে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার, এখানে যারা সমস্ত মন্ত্রী আছে, এটাকে আমরা কি বলি বাংলায়? এটাকে আমরা বলি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ। এই কেন্দ্রীয় মন্ত্রী পরিষদকে যিনি লিড করছেন, এই ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারকে যিনি লিড করছেন, তিনি হলেন প্রধানমন্ত্রী। এই পিএম এবং ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের যে এড এবং অ্যাডভাইস, সেই অনুযায়ী প্রেসিডেন্ট কাজ করবে। ধরো আমি একটা এক্সাম্পল বলছি, আমরা প্রেসিডেন্টের ক্লাস যখন করেছিলাম তখন আমরা প্রেসিডেন্টের এক্সিকিউটিভ ফাংশন পড়েছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে আর্টিকেল 53-তে প্রেসিডেন্টের সমস্ত শাসনতান্ত্রিক ক্ষমতা বা এক্সিকিউটিভ ফাংশনের কথা বলা আছে, আমরা পড়েছিলাম প্রেসিডেন্টের ক্লাসে। মানে শাসনতান্ত্রিক প্রেসিডেন্ট যা যা কাজ করে সেগুলোর কথা আর্টিকেল 53-তে বলা আছে। কোথায় বলা আছে? আর্টিকেল 53, নিশ্চয়ই মনে আছে, প্রেসিডেন্টের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম। এবার আর্টিকেল 53-তে বলা আছে, যেমন ধরো প্রেসিডেন্ট কাকে নিয়োগ করে? প্রেসিডেন্ট কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে নিয়োগ করে, সিএজি কে নিয়োগ করে। সিএজির কাজ কি? সিএজির কাজ হলো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সমস্ত অ্যাকাউন্ট সেগুলোকে অডিট করা, প্রপার হিসেব মেলানো। যেমন ধরো আমাদের বাজেটে 100 কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে শিক্ষা দপ্তরকে, এবার শিক্ষা দপ্তর 80 কোটি টাকা খরচা করেছে, 20 কোটি টাকা বেঁচে গেছে। তাহলে যে 80 কোটি টাকা খরচা করেছে শিক্ষা দপ্তর, সেই 80 কোটি টাকা সঠিক উপায়ে সঠিকভাবে খরচা হয়েছে কিনা সেটা দেখবে হলো এই সিএজি, ঠিক আছে? সিএজির কথা আর্টিকেল 148-এ বলা আছে, ঠিক আছে? মানে এদের কাজ হলো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অডিট করে, এবং অডিট রিপোর্টটা, কেন্দ্রীয় সরকারের অডিট রিপোর্টটা প্রেসিডেন্টকে দেয়, যেটা আলটিমেট পার্লামেন্টে যায়। আর রাজ্য সরকারের অডিট রিপোর্টটা গভর্নরকে দেয়, যেটা আলটিমেট বিধানসভায় যায়। এই প্রেসিডেন্ট সিএজি কে অ্যাপয়েন্ট করে। তারপর ধরো প্রেসিডেন্ট ইউপিএসসির যারা মেম্বার বা ইউপিএসসির চেয়ারম্যান তাদেরকে অ্যাপয়েন্ট করে। রাজ্যের যারা গভর্নর বা রাজ্যের যারা আমাদের তোমার কি বলে রাজ্যপাল, তাদেরকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। লেফটেন্যান্ট গভর্নর, কারণ তোমরা জানো ইউনিয়ন টেরিটরিতে বা কেন্দ্রশাসিত অঞ্চলে তো কোনো গভর্নর থাকে না, সেখানে লেফটেন্যান্ট গভর্নর থাকে, তাদেরকেও অ্যাপয়েন্ট করে আমাদের দেশের প্রেসিডেন্ট। তারপর ধরো আমাদের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই এর যে মেম্বার, মেনলি ইলেকশন কমিশনের মেম্বার থাকে এবং ইলেকশন কমিশনের চেয়ারম্যানও থাকে, তাদেরকেও অ্যাপয়েন্ট করে আমাদের এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে প্রেসিডেন্ট এই সমস্ত পদে অ্যাপয়েন্টমেন্ট করে আমরা জানি। আদার মিনিস্টার, অন্যান্য মন্ত্রীদেরকেও প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। কিন্তু এই যে প্রেসিডেন্ট এত অ্যাপয়েন্টমেন্ট করছে, এই প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্ট গুলো কোথায় কোথায় বলা আছে? আর্টিকেল 53-তে বলা আছে। আর্টিকেল 53-এ বলা আছে প্রেসিডেন্ট এদের সবাইকে অ্যাপয়েন্ট করবে। কিন্তু তোমরা জানো প্রেসিডেন্ট যখন এদেরকে অ্যাপয়েন্ট করে তখন প্রেসিডেন্ট আলটিমেট এই প্রধানমন্ত্রী এবং ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের যে অ্যাডভাইস, সেই অনুযায়ী প্রেসিডেন্ট এই কাজগুলো করে। মানে ভারতবর্ষে সিএজি কে হবে, বা ভারতবর্ষে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় সরকারের লিগাল অ্যাডভাইজার কে হবে, বা ইউপিএসসির মেম্বার চেয়ারম্যান কে হবে, রাজ্যের গভর্নর কে হবে, লেফটেন্যান্ট গভর্নর ইউনিয়ন টেরিটরিগুলোর কে হবে, ইলেকশন কমিশনার কে হবে, অন্যান্য মন্ত্রী কারা হবে, সেটা সব অ্যাপয়েন্টমেন্টই প্রেসিডেন্ট করে। কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট গুলো প্রেসিডেন্ট করে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী।
প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী প্রেসিডেন্ট এই কাজগুলো করে। এখানে প্রধানমন্ত্রী যা বলবে সেটাই ফাইনাল। প্রধানমন্ত্রীর এগেনস্টে অন্য কিছু করার অধিকার বা প্রধানমন্ত্রীর এগেনস্টে যাওয়ার অধিকার কিন্তু প্রেসিডেন্টের নেই। যদিও সেখানে আর্টিকেল আমরা প্রেসিডেন্ট একবার সেটা ফিরিয়ে দিতে পারে, সেটা আমি বলছি 42nd অ্যামেন্ডমেন্ট একটা কি বলা হয়েছিল। আগে তোমরা আমাকে শুধু বলো এইটুকুনি বুঝতে পেরেছো কিনা। মানে যাবতীয় কাজ, যাবতীয় এক্সিকিউটিভ ফাংশন যেটা প্রেসিডেন্ট করছে সেটা প্রধানমন্ত্রীর এড এবং অ্যাডভাইস অনুযায়ী করছে। যে প্রধানমন্ত্রী কাউন্সিল অফ মিনিস্টারকে লিড করছে। ক্লিয়ার হয়েছে? এই পয়েন্টটা সবাই বুঝতে পেরেছো? এইটুকুনি পয়েন্ট সবার ক্লিয়ার হয়েছে কিনা আগে আমাকে বলো। এইটুকুনি পার্ট আমরা সবাই বুঝতে পেরেছি। এবার প্রশ্ন হলো, আচ্ছা প্রধানমন্ত্রী কি প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্ট কি প্রধানমন্ত্রীর রিকোয়েস্ট রিজেক্ট করতে পারে? হ্যাঁ। প্রেসিডেন্ট ধরো আজকে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে বলল, যে এই ব্যক্তিকে, এই যে লোকটা আছে একে আপনি দেশের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া করুন। এবার প্রথমে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ বলা হয়েছিল প্রধানমন্ত্রী যা বলবে প্রেসিডেন্ট তাই করবে। প্রধানমন্ত্রী যদি বলে যে হ্যাঁ একে অ্যাটর্নি জেনারেল করুন, তো একই অ্যাটর্নি জেনারেল করবে। দ্বিতীয়বার রিকনসিডার করার জন্য প্রেসিডেন্ট রিকোয়েস্ট করতে পারবে না প্রধানমন্ত্রীকে। এইখানে কিছু চেঞ্জেস হচ্ছে, সেটা হচ্ছে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। এখানে কি জায়গা আছে? হ্যাঁ। কি হচ্ছে দেখো, 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এ কিছু চেঞ্জেস হচ্ছে। চেঞ্জেসটা কি না, ধরো প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রেসিডেন্টকে বলেছে যে মিস্টার এক্স, মিস্টার একে আপনি কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল করুন। এটা প্রধানমন্ত্রী ইনস্ট্রাকশন দিয়েছে বা অ্যাডভাইস দিয়েছে। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে আর একবার এটাকে রিকনসিডার করার জন্য বলতে পারে। প্রেসিডেন্ট বলতে পারে না, আমি মনে করছি যে মিস্টার এ কে আমরা অ্যাটর্নি জেনারেল করব আর মিস্টার বি কে আমরা সিএজি করব। আপনি এটা একবার ভেবে ভাবনার আপনাকে একবার রিকোয়েস্ট করছি, একবার রিকোয়েস্ট করলাম, আপনি এটা একটু ভেবে দেখবেন। বুঝতে পেরেছো? প্রাইম মিনিস্টার যদি কোনো অ্যাডভাইস করে প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট একবার প্রাইম মিনিস্টারকে রিকনসিডার করার জন্য বলতে পারে। প্রাইম মিনিস্টার মিস্টার এ কে বলেছে, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে বলেছে মিস্টার এ হবে আমাদের দেশের সিএজি। প্রেসিডেন্ট বললো কাইন্ডলি একটু ভেবে দেখুন না, মিস্টার এ কে বরং এজিআই করি, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া করি, মিস্টার বি কে সিএজি করি। একবার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে এই রিকোয়েস্টটা করতে পারে। প্রধানমন্ত্রী যদি দ্বিতীয়বার বলে যে না আমি যা বলেছি এটাই ফাইনাল, মিস্টার এ হবে সিএজি, তাহলে আর দ্বিতীয়বার প্রেসিডেন্ট রিকোয়েস্ট করতে পারবে না। প্রধানমন্ত্রী যেটা বলবে প্রেসিডেন্টকে সেটাই করতে হবে। আর যদি প্রধানমন্ত্রী বাই চান্স হয়তো প্রেসিডেন্টের কথায় গলে গিয়ে বললো আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন আমি মিস্টার বি কে সিএজি করে দিচ্ছি, মিস্টার এ কে বরং আমি এজিআই করার কথা বলছি, সেটা একবার যদি মানে প্রেসিডেন্ট যদি এই প্রাইম মিনিস্টার যদি কনভিন্স হয়ে যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড। যদি না হয় দ্বিতীয়বার কিন্তু আর এখানে কোনো রকম চেঞ্জেস হবে না। আমি বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে কিনা বলো। মানে একবার রিকনসিডার করার কথা বলেছে। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলেছিল যা বলবে তাই করবে। 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যেটা হচ্ছে বলা হচ্ছে একবার রিকনসিডার করতে পারে, মানে প্রেসিডেন্ট একবার প্রধানমন্ত্রীকে বলতে পারে স্যার আর একবার ভেবে দেখুন না, কিন্তু ওটা একবারই, দ্বিতীয়বার ওটা আর হবে না। ক্লিয়ার আছে? সবাই বুঝেছো? কারো কোনো ডাউট নেই তো? এই অবধি সবাই বোঝা গেছে কিনা আমাকে একটু কনফার্মেশন দাও। হয়ে গেল? ঠিক আছে, তাহলে আর্টিকেল 74 ক্লজ 1 আমাদের কমপ্লিট এই পার্টটা। এখানে দেখে নাও একবার আর্টিকেল 74 ক্লজ 1 এটা হয়ে গেল। এটা ইম্পর্টেন্ট আর্টিকেল, এটা পড়তে হবে। নেক্সট আমরা চলে আসি
আর্টিকেল 75 ক্লাস 1, এটা আমরা পড়েছি আগের দিন। প্রাইম মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করে কে? প্রেসিডেন্ট। অ্যান্ড আদার মিনিস্টার আর অলসো অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, অন্যান্য মন্ত্রীদেরকেও প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস অনুযায়ী অন্যান্য মন্ত্রীদেরকেও অ্যাপয়েন্ট করে কে? না, প্রেসিডেন্ট। তাহলে এটা আমরা মাথায় রাখবো, ইম্পর্টেন্ট লাইন। ঠিক আছে, আর একবার দেখে নাও কি বলছে না, প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করবে কে? প্রেসিডেন্ট। অন্যান্য মন্ত্রীদেরকে কে অ্যাপয়েন্ট করবে? অন্যান্য মন্ত্রীদেরকেও প্রেসিডেন্টই অ্যাপয়েন্ট করবে, কিন্তু অন্যান্য মন্ত্রী কারা হবে সেটা ঠিক করে দেবে কে? প্রাইম মিনিস্টার। এবং প্রাইম মিনিস্টারের নির্দেশ বা আদেশ অনুযায়ী প্রেসিডেন্ট অন্যান্য মন্ত্রীদেরকে অ্যাপয়েন্ট করবে। আর এই মিনিস্টার মাস্ট বি এ মেম্বার অফ আইদার লোকসভা আর রাজ্যসভা, একজন মন্ত্রীকে অবশ্যই রাজ্যসভা বা লোকসভার মেম্বার হতে হবে, এটা তোমরা জানো। আর যদি লোকসভা বা রাজ্যসভার মেম্বার না হয় সেই ক্ষেত্রেও তুমি মন্ত্রী হতে পারো, তাতেও কোনো সমস্যা নেই, বাট ম্যাক্সিমাম 6 মাসের জন্য। 6 মাসের মধ্যে তোমাকে কিন্তু লোকসভা রাজ্যসভা মেম্বারশিপ নিয়ে নিতে হবে, কোনো না কোনো একটা পার্লামেন্ট হাউসে মেম্বারশিপ নিতে হবে, তবেই তোমার মন্ত্রিত্ব তুমি কন্টিনিউ করতে পারবে, আদারওয়াইজ কিন্তু তোমার মন্ত্রিত্ব চলে যাবে। ঠিক আছে, আর্টিকেল 75 ক্লজ 1, 74 ক্লজ 1ও আমরা পড়বো, 75 ক্লজ 1ও আমরা পড়বো। দুটো আর্টিকেলই ইম্পর্টেন্ট, আমরা মাথায় রাখবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে যাও। নেক্সট এখানে আর্টিকেল 75 ক্লজ 5 বলেছে, এটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। আর্টিকেল 75 ক্লজ 5 কি বলছে? ইফ এ পার্সন হু ইজ নট এ মেম্বার অফ আইদার অফ দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট, একজন ব্যক্তি তিনি যদি পার্লামেন্টের কোনো হাউসের মেম্বার না হন, ক্যান বি অ্যাপয়েন্টেড অ্যাজ এ মিনিস্টার, তারপরেও সে মন্ত্রী হতে পারে, বাট হি হ্যাজ টু বিকাম এ মেম্বার অফ আইদার অফ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট উইদিন এ পিরিয়ড অফ 6 months ফ্রম দ্য ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ দ্য মিনিস্টার। কিন্তু তাকে 6 মাসের মধ্যে পার্লামেন্টের যে কোনো একটা হাউসে মেম্বারশিপ নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সংসদের যে কোনো কক্ষের সদস্য নন এমন কোনো ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ করা গেলে, এটাকে দেয়া না গেলে, করা হলে তাকে নিয়োগের তারিখ থেকে 6 মাসের মধ্যে সংসদের যে কোনো কক্ষের সদস্য হতে হবে। তোমরা, আমি এই জন্য বারবার মমতা ব্যানার্জির এক্সাম্পলটা এখানে দিই। মমতা ব্যানার্জি কিন্তু হেরে গেছিল বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে, এবং মমতা ব্যানার্জিকে তখন কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে হেরে যাওয়ার পর ন্যাচারালি তারপরও তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কন্টিনিউ করেন, কিন্তু সমস্যা হলো এটাই যে তাকে কিন্তু যে কোনো একটা হাউসে মেম্বারশিপ নিতে হতো, তার কাছে কোনো সেকেন্ড অপিনিয়ন মানে সেকেন্ড অপশন ছিল না। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করে, যে তখন দেখছে যে প্রথমত তিনি হাইকোর্টে যান, তিনি বলেন যে তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। তো হাইকোর্ট বলে যে ঠিক আছে, লোডশেডিং করে হারানো কি হয়েছে কি হয়নি সেগুলো আমরা দেখব। কিন্তু ইতিমধ্যে তো 6টা মাস কেটে গেছে। আর নিয়ম হলো তুমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবার বিধান পরিষদের অপশনটা নেই, শুধু বিধানসভা। তো বিধানসভা যদি মেম্বার না হন উনি তার মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, দেখো তৃণমূলের সরকার থাকবে, কারণ 148টা সিট মেজরিটি, তৃণমূল তো 200-র ওপরে সিট পেয়েছে, তাই তৃণমূলের সরকার পড়ার কোনো চান্স নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে কন্টিনিউ করতে পারবেন না। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন, খড়দা বলে একটা সিট আছে, খড়দার যিনি এমএলএ ছিলেন তার নাম ছিল কাজল সিনহা, তিনি কিন্তু ওই ভোট চলাকালীনই কোভিডে আক্রান্ত হয়ে মারা যান। তো কাজল সিনহা ভোটে জেতেন, কিন্তু ভোটে জেতার পর থেকেই খড়দার সিটটা কিন্তু ফাঁকা ছিল, ভ্যাকেন্ট ছিল, কারণ খড়দার যিনি এমএলএ তিনি তো মারা গেছেন কোভিডে। তো ন্যাচারালি সেখানে 6 মাসের মধ্যে উপনির্বাচন করতে হবে। এবার ভবানীপুর থেকে ভোটে জিতে এমএলএ ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি করলো, বললো শোভনদেব চট্টোপাধ্যায় তুমি চলে যাও খড়দায়, খড়দায় গিয়ে তুমি উপনির্বাচনে লড়াই করো, তুমি এমএলএ হয়ে যাও খড়দা করে। শোভনদেব চট্টোপাধ্যায়কে বলা হলো তুমি খড়দায় গিয়ে তিনি লড়াই করো। এবার খড়দায় গিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় চলে গেল, শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুরের এমএলএ এর সিটটা রিজাইন করতে হলো। তখন ভবানীপুরের এমএলএ এর যে জায়গাটা সেটা ফাঁকা হয়ে গেল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচন লড়ে তিনি জিতে গেলেন, এবং তিনি জিতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে গেলেন নেক্সট 5 বছরের জন্য। এবার যদি ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার হেরে যেতেন, তৃণমূলের সরকার থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কন্টিনিউ করতে পারতেন না, কারণ নিয়মটা একদম ফিক্সড।
সেটা হলো তুমি কোনো হাউসের মেম্বার না হয়েও মন্ত্রী হতে পারো। এটা রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য, এটা কেন্দ্রের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু তোমাকে 6 মাসের মধ্যে হাউসে মেম্বারশিপ নিতে হবে। কেন্দ্রের ক্ষেত্রে সুবিধে হলো তোমার কাছে দুটো অপশন আছে, তুমি লোকসভার মেম্বারশিপও নিতে পারো, রাজ্যসভার মেম্বারশিপও নিতে পারো। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্যা হলো পশ্চিমবঙ্গে কিন্তু বিধান পরিষদ নেই। আমাদের যেমন 6টা রাজ্য আছে যেখানে বিধান পরিষদ আছে, তোমরা জানো, বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। সেখানে যদি সেখানকার মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে বা অন্য মন্ত্রীদের ক্ষেত্রে তবুও বিধান পরিষদ দিয়ে ঢুকে মন্ত্রী হওয়ার একটা সুযোগ আছে। কিন্তু প্রবলেম হলো পশ্চিমবঙ্গে তো 1969 সালে আমরা বিধান পরিষদকে অ্যাবলিশ করে দিয়েছি। তাহলে পশ্চিমবঙ্গে তো সেই সুযোগ নেই। এই পশ্চিমবঙ্গে একটাই অপশন, তোমাকে বিধানসভার মেম্বার হয়েই ঢুকতে হবে। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে 6 মাসের মধ্যে ভবানীপুরের এমএলএ হতে হয়েছে। সবাই বুঝতে পেরেছো? আর্টিকেল 75 ক্লজ 5, কেন্দ্র এবং রাজ্যে সেম নিয়ম। সবার ক্লিয়ার আছে তো? কোনো সমস্যা নেই তো? আমাকে কনফার্মেশন দাও। এই উদাহরণটাও তোমরা মাথায় রাখতে পারো। এই উদাহরণটা মাথায় রাখলে তাহলে আমাদের সুবিধা হবে, আর কিছুই না। ক্লিয়ার আছে? তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। বুঝেছো? চলো, 6টা রাজ্য আছে এখানে বিধান পরিষদ আছে, লিখে দিচ্ছি। বিহার, ইউপি, তেলেঙ্গানা, এপি লিখবো না কারণ তাহলে অনেকে আবার অরুণাচল প্রদেশ ভাবতে পারে, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক। ঠিক আছে, চলো তাহলে আর্টিকেল 75 ক্লজ 5 অব্দি আমরা বলে নিলাম। নেক্সট আমরা চলে যাই কালেকটিভ রেসপন্সিবিলিটি। আচ্ছা, কালেকটিভ রেসপন্সিবিলিটি আগে তোমাদেরকে একটু এক্সপ্লেন করি, বোঝাই, তারপর আমরা কালেকটিভ রেসপন্সিবিলিটি পড়বো, কারণ এটাই শেষ পার্ট আজকে। তো এটা নিয়ে একটু আমি আলোচনা করব। আগে ভালো করে শুনে নাও, কালেকটিভ রেসপন্সিবিলিটি একটু বোঝার পার্ট আছে, তারপরে আমি এটা পড়ে নেব। প্রথমে একটা জিনিস মাথায় রাখবে, যখন কোনো ডিসিশন ইউনিয়ন কাউন্সিলর মিনিস্টার নেয় তখন সেটা কালেকটিভলি নেয়। ভালো করে সবাই শুনবে, সেটা সবাই কালেকটিভলি নেয়। ধরো ইউনিয়ন কাউন্সিলর মিনিস্টার একটা পলিসি নিয়ে আসছে, সরকার একটা পলিসি নিয়ে আসছে, বা ধরো সরকার একটা বিল নিয়ে আসছে, যে বিলটা পার্লামেন্টে নিয়ে আসছে সরকার, পরে পার্লামেন্টে পাশ করলে সেটা একটা আইনে পরিণত হবে। এবার সরকার যখন একটা বিল বা একটা বিল নিয়ে আসে বা পলিসি নিয়ে আসে, সেটা নিয়ে ইউনিয়ন কাউন্সিলর মিনিস্টার কি করছে না, তারা মিটিং করছে। আচ্ছা, ইউনিয়ন কাউন্সিলর মিনিস্টারের মধ্যে সবচেয়ে যারা ইম্পর্টেন্ট মন্ত্রী তাদেরকে ক্যাবিনেট বলে। ধরো ক্যাবিনেট একটা মিটিং করছে যে কোনটা আইন হবে বা যে পলিসিটা নিয়ে আসবে সেটা নিয়ে একটা দীর্ঘ আলোচনা হচ্ছে। এবার ধরো তুমি একজন মন্ত্রী, মন্ত্রী হিসেবে তুমি বললে যে আমি এই যে বিলটাতে যা প্রভিশন বলা আছে আমি তার সাথে সহমত নই। তুমি অ্যাজ এ মন্ত্রী বললে, বলতেই পারো, মিটিং এ তোমার সেই অধিকার আছে, কারণ মিটিং এর ভেতরে। এবার ধরো বা একটা পলিসি নিয়ে আসা হচ্ছে বা একটা বিল আনা হচ্ছে, তুমি বললে আমি এটার সাথে সহমত নই। হতে পারে যে তুমি হয়তো তোমার যে কথাটা সেটা হয়তো সরকার মানে ক্যাবিনেট মেনে নিল, ক্যাবিনেট বললো হ্যাঁ ঠিক আছে আপনি যা বলছেন ঠিক বলছেন, বলে ক্যাবিনেট কি করলো, বিলের তোমার কথা অনুযায়ী বিলটাকে চেঞ্জ করে দিল বা পলিসিটাকে চেঞ্জ করে দিল। তাহলে আর কোনো চিন্তা নেই, যা আছে তাই থাকবে। কিন্তু যদি এখানে অন্য কিছু হয়, ধরো ক্যাবিনেট বলল যে আমি চাইছি এখানে চেঞ্জেস হোক, কিন্তু তুমি সেটার সাথে ক্যাবিনেটের সাথে সহমত হতে পারলে না মিটিং এ, মানে তুমি একটা চেঞ্জেস কথা বলেছো, ক্যাবিনেট তোমার, ক্যাবিনেটকে তুমি কনভিন্স করাতে পারোনি। তুমি বলেছো না স্যার এই বিলটা আনা উচিত না, এই বিলটা হলে এটা ক্ষতি হবে, ভালো ঠিক হবে না, বা তুমি বলেছো এই পলিসিটা ভালো হবে না,
কিন্তু ক্যাবিনেট তোমার কথা শোনেনি। আর ক্যাবিনেট কি করেছে, সেই বিলটা বা পলিসিটা কে এন্ডোর্স করে দিয়েছে, বলেছে না এটাই থাকবে, যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এবার আলটিমেট যখন এটা জনসমক্ষে আসছে, যখন এটা ইন পাবলিক আসছে, বা যখন এটা জনসমক্ষে আসছে, মানে প্রথমে যখন মিটিং এর ভেতরে থাকছে তখন তো তুমি জানতে পারছো না, কিন্তু যখন এটা পাবলিকের আসছে বা জনসমক্ষে আসছে তখন তো পাবলিক জানতে পারছে। এবার তখন পাবলিক যদি দেখে যে তুমি তারপরেও ক্যাবিনেটের সদস্য আছো, ইউনিয়ন কাউন্সিলর মিনিস্টারে তুমি মেম্বার আছো, তার মানে পাবলিক ধরে নেবে তুমি এই বিলকে বা এই পলিসিকে সাপোর্ট করছো। কারণ যখন বিলটা বা পলিসিটা আসবে তখন সেটা কিন্তু কোনো মন্ত্রীর তরফে আসবে না, সেটা সরকারের তরফে আসবে। যেমন ধরো যখন বাজেট, আমরা কিন্তু কখনো বলি না বাজেটটা নির্মলা সীতারামনের বাজেট, আমরা বলি এটা মোদী সরকারের বাজেট। যখন ন্যাশনাল এডুকেশন পলিসি আসে, আমরা কি বলি যে এই ন্যাশনাল, এই যে জাতীয় শিক্ষানীতি, এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি, এটা আমরা কি বলি এটা ধর্মেন্দ্র প্রধানের শিক্ষানীতি? আমরা বলি না, আমরা বলি এটা মোদী সরকারের শিক্ষানীতি। কারণ যখন কোনো পলিসি বা নীতি বা কোনো আইন যখন সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হয়, সেটাকে কোনো পার্টিকুলার মন্ত্রীর আইন বা মন্ত্রীর নীতি বলা হয় না, সেটাকে সরকারের পলিসি বা সরকারের নীতি বলা হয়। আমরা কিন্তু একবারও বলিনি যে কৃষি মন্ত্রীর থেকে আমরা কৃষি বিল এনেছি, আমরা বলি মোদী সরকার কৃষি বিল এনেছে। এবার তুমি যদি সেই বিলের বা পলিসিকে সাপোর্ট করো বা না করো, সেটা ডিপেন্ড করছে তুমি কাউন্সিলের মিনিস্টারে আছো কিনা। ধরো তুমি সত্যি সত্যি ডেডিকেটেডলি সেই বিলটাকে সাপোর্ট করছো না বা সেই পলিসিটাকে সাপোর্ট করছো না, কিন্তু তারপরে তুমি ইউনিয়ন কাউন্সিলর মিনিস্টারে রয়ে গেছো। এবার ইউনিয়ন কাউন্সিলর মিনিস্টার যেহেতু কালেকটিভলি ডিসিশনটা নেয়, আমাকে ধরে নিতে হবে যে তুমি প্রত্যক্ষভাবে না হলেও ভেতরে ভেতরে এটাকে সাপোর্ট করেছো, তাই জন্য তুমি ইউকম যখন ডিসিশনটা নিচ্ছে পলিসির বা আইনের, তখন তুমি সেটার সাথে আছো। কিন্তু তুমি যদি এই পলিসির বা আইনের সাথে না থাকো, তখন তোমাকে বেরিয়ে আসতে হবে ইউকন থেকে। এই জিনিসটাই হয়েছিল যখন ফার্ম বিল পাস হয়। ফার্ম বিল যখন পাস হয় তখন আমাদের একজন মন্ত্রী ছিলেন, তার নাম ছিল হাসমিত কর বাদল। এই হাসমিত কর বাদল তিনি এনডিএ জোটের শরিক ছিলেন, সেই সময় এনডিএ অ্যালায়েন্সের শরিক ছিলেন। তার যে পার্টি, তার পার্টির নাম ছিল এসএডি, মানে শিরোমণি আকালি দল, পাঞ্জাবের। হাসমিত কর বাদল বলেছিলেন যে ফার্ম বিলস গুলো আনা হচ্ছে, আমি এই ফার্ম বিলের সাথে সহমত নই। কিন্তু এই মোদী সরকার হাসমিত কর বাদলের কথা শোনেনি। এবার যখন ফার্ম বিলটা আলটিমেট আনা হচ্ছে, তখন পাঞ্জাবের কৃষকরা দেখছে আরে হাসমিত কর বাদল তো এখনো ইউনিয়ন কাউন্সিলর মিনিস্টারের পার্ট, তার মানে উনি যদি, যেহেতু ডিসিশনটা কালেকটিভ আর হাসমিত কর বাদল এখনো ইউনিয়ন কাউন্সিলর মিনিস্টারে আছেন, মানে তিনি ভেতরে ভেতরে সাপোর্ট করছেন ফার্ম বিলটাকে। তখন হাসমিত কর বাদল কি করছে, সে এনডিএ ছেড়ে বেরিয়ে চলে আসছে, তার মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে চলে আসছে, এবং শিরোমণি আকালি দলও এনডিএ ছেড়ে বেরিয়ে আসছে। কারণ যদি না বেরোতো, তখন পাঞ্জাবের কৃষকরা ধরে নিত যে শিরোমণি আকালি দল এবং তাদের নেত্রী এই বিলটাকে সাপোর্ট করছে, তাই জন্য তারা এখনো ইউকমের সদস্য হয়ে রয়ে গেছে। কিন্তু যখন বেরিয়ে এলো মন্ত্রিসভা থেকে হাসমিত কর বাদল, বা যখন এনডিএ থেকে শিরোমণি আকালি দল বেরিয়ে চলে গেল, তখন বোঝা গেল যে তারা কিন্তু বিলটাকে সাপোর্ট করেনি বলেই তারা বেরিয়ে চলে গেছে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? তাই মাথায় রাখবে, যখন ইউনিয়ন কাউন্সিলর মিনিস্টার কোনো ডিসিশন নেয়, সেটা কালেকটিভ ডিসিশন নেয়, তো সেই ডিসিশনের সাথেই তোমাকে থাকতে হবে যদি তুমি সেখানে মেম্বার থাকো। আর যদি তুমি মনে করো যে না তুমি এটার সাথে কোনো মতেই সহমত নও, তোমাকে নিজে থেকে বেরিয়ে চলে যেতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এইটুকুনি পার্ট সবাই বুঝতে পেরেছো কিনা আগে আমাকে বলো। কারণ এখানে ইউকম যখন কোনো ডিসিশন নেয়, সেটা একটা সম্মিলিত ডিসিশন বা কালেকটিভ ডিসিশন হয়, সবাই মিলেই ডিসিশনটা নেয়। তুমি যদি এটার সাথে সহমত না হও, তোমাকে নিজেকে বেরিয়ে চলে যেতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? স্যার আমাদের বাজেট নিয়ে কোনো কথা বলার রাইট আছে? বাজেটের স্পেলিং এটা বাবু, একটুখানি ইংরেজি নিয়ে দেখতে হবে, বড্ড চোখে লাগছে। হ্যাঁ, বাজেট নিয়ে কথা বলার অধিকার কার কার কথা বলছো? সাধারণ মানুষের কথা বলছো? সাধারণ মানুষের কথা বলছো নাকি বিরোধীদের কথা বলছো?
কার কথা বলছো আগে বলো? বাজেট নিয়ে কার কথা বলার অধিকার আছে? কার কথা বলছো সেটা একটু আমাকে বলো, তাহলে বুঝতে পারবো। না, জেনারেল মানুষের বাজেট নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। বাজেট সেশন আমাদের, আমাদের বাজেট যেটা আছে, বাজেট টা ঠিক করে ইউনিয়ন ক্যাবিনেট। বাজেট সেশন আমাদের একটা পার্লামেন্টে আছে। এটা জেনারেলি ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হয়, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট ওয়ার্কিং ডে। আর এটা মোটামুটি এপ্রিল মাস অব্দি চলে। বাজেট পেশ করার পর এই বাজেট যে অধিবেশনটা হয়, এই বাজেট সেশনে বিরোধীরা বাজেট নিয়ে আলোচনা করে, ডিসকাশন করে, এবং তারপর বাজেট পাস। ঠিক আছে, বাজেট হলো একটা মানি বিল, ট্যাক্স সংক্রান্ত, পাবলিক এক্সপেন্ডিচার সংক্রান্ত বিল। এখানে কিন্তু সাধারণ মানুষের কোনো সে নেই। হ্যাঁ, এবার তুমি বললে স্যার আমি এই বিল, আমি এই বাজেট পছন্দ করছি না। অধিকার আছে তোমার, 5 বছর পরে ভোট হবে, তুমি সরকারকে সরিয়ে দাও। কারণ বাজেটকে তুমি পছন্দ করছো না মানে, বাজেট হলো একটা সরকারের আনা আইন, সরকারের আনা একটা পলিসি। তুমি যদি মোদী সরকারের বাজেটকে পছন্দ না করো, তুমি যদি সরকারকে পছন্দ না করো, তোমার কাছে গণতান্ত্রিক অধিকার আছে, তুমি সরকারকে চাইলে চেঞ্জ করে দিতে পারো, করে দাও। কিন্তু আলাদা করে তুমি বাজেটের সমালোচনা করতে পারবে না, সেটা বিরোধীরা করতে পারবে পার্লামেন্টের ভেতরে, কিন্তু তুমি করতে পারবে না, বা আমি করতে পারবো না, আমরা সাধারণ মানুষ করতে পারবো না। শুধু বাজেট কেন, হ্যাঁ তুমি যেটা করতে পারো, তুমি বাজেট নিয়ে আন্দোলন করতে পারো। যেমন কৃষি বিল নিয়ে তোমরা জানো, পাঞ্জাবের কৃষকরা দীর্ঘদিন আন্দোলন করেছে। তুমি আন্দোলনের পেস বাড়াতে পারো। তুমি ভারতের ভারতকে স্তব্ধ করে দিতে পারো আন্দোলন করে, সেক্ষেত্রে হয়তো সরকার ভেবেচিন্তে দেখবে। সুপ্রিম কোর্টে কি কোনো কেস করা যাবে না? হ্যাঁ, সুপ্রিম কোর্টে তুমি যেতে পারো। সুপ্রিম কোর্টে তুমি যেতে পারো। সুপ্রিম কোর্টে তুমি গিয়ে বলতে পারো যে এই বাজেট যেটা আছে, তবে সুপ্রিম কোর্টে তুমি যখনই যাবে, যদি সেই বাজেট সংবিধান বিরোধী হয় তবেই। আদারওয়াইজ সংবিধান বিরোধী যদি না হয়, যদি সংবিধানের আওতায় থেকেই বাজেটটা তৈরি হয়, তাহলে তোমার কিছু বলার নেই। ইভেন সুপ্রিম কোর্টেরও কিছু বলার নেই। কারণ সুপ্রিম কোর্ট একটা আইনকে তখনই ভয়েড করবে যখন সেটা সংবিধান বিরোধী হবে, আনকনস্টিটিউশনাল হবে। এখন সংবিধানের আওতার ভেতরে থেকে যদি কোনো বাজেট তৈরি হয়, সেক্ষেত্রে তোমার বাজেট পছন্দ না হলেও কিছু করার নেই, সুপ্রিম কোর্টের বাজেট পছন্দ না হলেও কিছু করার নেই। কারণ সুপ্রিম কোর্ট তো তখনই সেটাকে নাকচ করবে, তখনই সেটাকে এনফোর্স করা থেকে আটকাবে, যদি সেখানে অসাংবিধানিক কিছু থাকে। তোমার পছন্দ আমার পছন্দের উপর তো ডিপেন্ড করছে না। অসাংবিধানিক কিছু থাকলে সুপ্রিম কোর্ট সেটা, তুমি সুপ্রিম কোর্টের কাছে যেতেই পারো, কিন্তু সুপ্রিম কোর্ট অ্যাকশন তখনই নেবে, আগে সুপ্রিম কোর্ট রিভিউ করে দেখবে আদৌ এই বাজেটে অসাংবিধানিক কিছু আছে কি নেই। যদি থাকে তাহলে সুপ্রিম কোর্ট সেটাকে ভয়েড করে দেবে, কোনো চিন্তা নেই। কিন্তু যদি সেটা না থাকে, তখন সুপ্রিম কোর্ট তোমার পছন্দ বা অপছন্দ তাতে যায় আসে না। যদি সেটা সাংবিধানিক বাজেট হয়, সেখানে সুপ্রিম কোর্ট কোনো অ্যাকশন নেবে না, ভয়েড করার কথাও বলবে না। ক্লিয়ার? আজকে ভারতবর্ষে এমন অনেক আইন আছে যেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয় বা তোমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়, কিন্তু সেটা সাংবিধানিক, সেখানে অসাংবিধানিক কিছু নেই, কিচ্ছু করার নেই। সুপ্রিম কোর্ট তখনই অ্যাকশন নেবে যদি সেটা অসাংবিধানিক হয়, আদারওয়াইজ সুপ্রিম কোর্ট কোনো অ্যাকশন নেবে না। কারণ সুপ্রিম কোর্ট সংবিধান বিরোধী কিছু হলে তবে সেটা অ্যাকশন নিতে পারে, আদারওয়াইজ সুপ্রিম কোর্ট তো কিছু বলবেই না। আচ্ছা, আমাকে একটু বলো যে এখন অবধি আমি এখানে যা যা বলেছি, বা কালেকটিভ ডিসিশন যেটা আমি বললাম, কালেকটিভ রেসপন্সিবিলিটি, সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? কালেকটিভ রেসপন্সিবিলিটি সবাই বুঝতে পেরেছো? বলো অনুভব, বলো। একটা একটা করে আসছি, বলো। কি বলছো? হ্যাঁ, বেরিয়ে আসবে মানে সে মন্ত্রী হিসেবে পদত্যাগ করবে। সে মন্ত্রী হিসেবে পদত্যাগ করবে। একদম। না,
কারণ ব্যাপারটা হলো এখানে তোমায় মাথায় রাখতে হবে, হ্যাঁ কারণ ব্যাপারটা এখানে তোমার এটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি তুমি মন্ত্রী হিসেবে আছো মানে, তুমি মন্ত্রী হিসেবে আছো মানে কি তুমি সেটাকে সমর্থন করছো, সেই বিলটাকে বা সেই আইনটাকে, কি বলছি বুঝতে পারছো? তুমি মন্ত্রী মানে কি একটা মানে যখন সরকার ডিসিশন নিচ্ছে, কালেক্টিভ ডিসিশন নিচ্ছে। এবার ধরো তুমি ধর্মেন্দ্র প্রধান, সরকার একটা ন্যাশনাল এডুকেশন পলিসি এনেছে, তুমি নিজে সেই পলিসিটাকে সাপোর্ট করো না, তুমি ক্যাবিনেট মিটিং এ বলেছো যে আমি এটাকে সাপোর্ট করছি না, সরকার তোমার কথা মেনে নিয়েছে, কোনো চাপ নেই, সরকার তোমার কথা মানেনি, সরকার তোমার বিরুদ্ধে গিয়ে পলিসিটা এনেছে, তখন তুমি যদি তারপরও মন্ত্রী হিসেবে কাজ করো তার মানে হলো তুমিও কিন্তু পরোক্ষভাবে সেটাকে সাপোর্ট করছো। কারণ ভারত সরকার একটা ন্যাশনাল এডুকেশন পলিসি আনছে আর তুমি সেটাকে সাপোর্ট করছো, কারণ তুমি সেখানে মন্ত্রী হিসেবে রয়েছো। আর তুমি যদি মন্ত্রী হিসেবে পদত্যাগ করে বেরিয়ে যাও, তার মানেটা এটাই দাঁড়ায় যে তুমি এই বিলটাকে সাপোর্ট করছো না বলে তুমি বেরিয়ে চলে গেছো। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? কারণ কালেকটিভ ডিসিশনের সাথে তুমি নেই, তুমি এটা আর তুমি এটাকে সাপোর্ট করা মানে তুমি এটাকে সাপোর্ট করছো, মানে তুমি তারপরেও মন্ত্রীর জায়গাতে আছো মানে তুমি এটাকে সাপোর্ট করছো। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? একটু বলো। সুরাজ কি বলছে? আর স্যার বেরিয়ে কেউ যদি যায়, ধরুন স্যার সরকারের কাছে আর 273টা সিট নেই, তখন কি আবার রি ইলেকশন হবে? একদম, একদম হবে। রি ইলেকশন হবে মানে সরকার পড়ে যাবে। দেখো এখানে তার পরের পয়েন্ট এটা বলাই আছে, এই দেখো, আগে প্রথম পয়েন্টটা দেখো। The fundamental principle underlying the working of parliamentary system of government is the principle of collective responsibility। মানে আমাদের দেশের পার্লামেন্টারি সিস্টেমে আমরা কালেকটিভ রেসপন্সিবিলিটি, আচ্ছা বাংলাটাও আছে, আমি বাংলাটাও এক্সপ্লেন করে দেবো, চাপ নেই। কালেকটিভ রেসপন্সিবিলিটির মাধ্যমে আমাদের দেশ চলে। কাউন্সিল অফ মিনিস্টার ইজ কালেকটিভলি রেসপন্সিবল টু লোকসভা, মানে কাউন্সিল অফ মিনিস্টার কার কাছে রেসপন্সিবল? লোকসভার কাছে। ঠিক আছে, লোকসভা যদি চায়, লোকসভায় যদি তোমার মেজরিটি না থাকে তোমার সরকার পড়ে যাবে, আর লোকসভায় যদি তোমার মেজরিটি থাকে তোমার সরকার থাকবে। তারা একসাথে কাজ করে, দে ওয়ার্ক অ্যাজ এ টিম, তারা সুইম অ্যান্ড সিং টুগেদার, তারা ডোবেও একসাথে, তারা ভাসেও একসাথে। ঠিক আছে, হোয়েন লোকসভা পাসেস এ নো কনফিডেন্স মোশন, যদি লোকসভা কোনো নো কনফিডেন্স মোশন পাস করে এগেনস্ট কাউন্সিল অফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টারের এগেনস্টে অল দা মিনিস্টার হ্যাভ টু রিজাইন। বুঝতে পারলে? তার মানে হঠাৎ করে ধরো 2-4 জন মন্ত্রী বেরিয়ে গেল এবং কোনো কারণে সরকারের সিটটা 273-এর থেকে, বা ধরো এনডিএর সিট 273-এর থেকে নেমে গেল, তার নিচে নেমে গেল, তখন কিন্তু আর তুমি সরকার রাখতে পারবে না, তোমার সরকার পড়ে যাবে। এবং বিরোধীরা তো সেই সুযোগ নিতেই পারে, বিরোধীরা দেখলো আরে বাবা কিছু লোকজন বেরিয়ে চলে গেছে, তাহলে আমরা এখন নো কনফিডেন্স মোশন আনি। সেই সময় সরকার যদি অন্য কোনো লোকজনকে হাতে পায়ে ধরে কোন রকমের তার কনফিডেন্স প্রমাণ করে দিতে পারে লোকসভার ভেতরে, তাহলে সরকার টিকে যাবে। আর যদি সরকার তার কনফিডেন্স প্রুভ করতে না পারে, তাহলে কিন্তু সরকার পড়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? নো কনফিডেন্স মোশন মানে হলো অনাস্থা প্রস্তাব। বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনছে মানেটা হলো এটাই, সরকারকে তার আস্থা প্রমাণ করতে হবে, সরকারকে দেখাতে হবে যে তার কাছে 273টা সিট আছে। সরকার যদি তার আস্থা প্রমাণ করতে পারে খুব ভালো, আর যদি সরকার তার আস্থা প্রমাণ করতে না পারে তখন আর কিচ্ছু করার নেই, তাহলে কিন্তু অনাস্থা প্রস্তাব পাশ করবে, সরকার পড়ে যাবে। আর এই পয়েন্টটা দেখে নাও, ক্যাবিনেট ডিসিশন বাইন্ড অল ক্যাবিনেট মিনিস্টার, ক্যাবিনেট ডিসিশন সমস্ত ক্যাবিনেট মিনিস্টারের ওপর বাইন্ডিং হচ্ছে, এবং অন্যান্য মিনিস্টার যারা আছেন, ওই যারা মিনিস্টার অফ স্টেট বা প্রতিমন্ত্রী, তাদের ওপরও এটা প্রযোজ্য। ইভেন ইফ দে ডিফার ইন দ্য ক্যাবিনেট মিটিং, যদি তারা ক্যাবিনেট মিটিং এ আলাদা মত পোষণ করেও, যখন আলটিমেট ক্যাবিনেট ডিসিশন হবে তখন কিন্তু তাকে সেই মতের সাথে সহমত হতে হবে, আর যদি না হতে পারে চুপচাপ সরে যেতে হবে। যদি নিজে থেকে না সরে, প্রাইম মিনিস্টার তো কোনো মন্ত্রীকে সরাতে পারবে না, তাই তো? তাহলে প্রাইম মিনিস্টার কি করবে? প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করবে, প্রেসিডেন্ট আপনি এই মন্ত্রীকে দয়া করে রিমুভ করে দিন। কারণ কোনো একজন মন্ত্রীকে অ্যাপয়েন্ট করেও তোমার প্রেসিডেন্ট, কোন একজন মন্ত্রীকে রিমুভ করেও প্রেসিডেন্ট, দুটোই সে প্রধানমন্ত্রীর কথায় করে, কিন্তু আলটিমেট প্রাইম মিনিস্টার কোনো মন্ত্রীকে অ্যাপয়েন্ট করতে পারে না, প্রাইম মিনিস্টার কোনো মন্ত্রীকে রিমুভও করতে পারে না, দুটোই তাকে প্রেসিডেন্টের মাধ্যমে, রাষ্ট্রপতির মাধ্যমে করতে হয়। যদি সেই মন্ত্রী নিজে থেকে রিজাইন না করে,
হয়তো প্রধানমন্ত্রী চাইছে না যে সেই মন্ত্রী আর থাকুক, কারণ সে প্রধানমন্ত্রীর সরকারের সাথে সহমত পোষণ করেনি। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রায় মন্ত্রীকে বলবে যে আপনি কাইন্ডলি রিজাইন করে চলে যান, আপনি তো আমাদের ডিসিশনের সাথে সহমত হতে পারছেন না, আপনি রিজাইন করে চলে যান। মন্ত্রী যদি নিজে থেকে রিজাইন না করে, তখন প্রাইম মিনিস্টার নিজে থেকে তো মন্ত্রীকে বার করতে পারবে না। তখন প্রাইম মিনিস্টার কি বলবে, প্রাইম মিনিস্টার তখন প্রেসিডেন্টকে বলবে আপনি কাইন্ডলি একে রিমুভ করে দিন। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? আমি আগের দিন বলেছিলাম যে একজন মন্ত্রীকে অ্যাপয়েন্টও করে প্রেসিডেন্ট, একজন মন্ত্রীকে রিমুভও করে প্রেসিডেন্ট, দুটোই প্রধানমন্ত্রীর কথায় করে। কিন্তু আলটিমেট প্রধানমন্ত্রী কোনো মন্ত্রীকে নিজে থেকে অ্যাপয়েন্ট করতে পারবে না, প্রধানমন্ত্রীও কোনো মন্ত্রীকে নিজে থেকে রিমুভও করতে পারবে না। যেটাই করতে হোক না কেন সেটা প্রেসিডেন্টের মাধ্যমে করতে হবে। কিন্তু বলো, কি বলছো বলো, 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 বলো কি বলছো বলো, পিন্টু বলো। এখানে আমি বলেছিলাম এ মিনিস্টার, এই কি তোমার কথা বুঝতে পারছি না। তুমি একটুখানি তোমার আহ, তুমি তোমার কথা বুঝতে পারছি না, তুমি একটুখানি চ্যাটে লেখো, চ্যাটে লেখো, চ্যাটে লেখো, চ্যাটে লেখো। বললাম চ্যাটে লেখো বাবা, একটু চ্যাটে লেখো, তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না, নেটওয়ার্কের প্রচন্ড ইস্যু তোমাদের। চ্যাটে লেখো। কি দ্বন্দ্ব সংহিতা? আহ, আরে বাবা পিন্টু, তোমার যেটা তুমি তুমি চ্যাটে লেখো, তোমার কথা শুনতে পাচ্ছি না কিছু। দ্বন্দ্ব সংহিতা মেনলি আবার কি? দ্বন্দ্ব সংহিতা আমি জানি না কি জিনিস, এই প্রথম শুনলাম। হ্যাঁ বলো, বলো, বলো। এই তো লেখা আছে। এটা কি? এটা কি? তো এটা কি বাংলা না ইংরেজি? এটা কি? এটা কি ভাষা? নাকি উর্দু? ঠিক আছে, সব বাংলায় করে দেয়া আছে। কেউ আমাকে বলতে পারবে না স্যার শুধু ইংরেজিতে পড়ায়। ওসব ওসব অভিযোগ আমার এগেনস্টে হবে না। দেখ বাংলায় করা আছে পুরো পিপিটি, বাংলাতেও করা আছে, ইংরেজিতেও করা আছে, যেটা ইচ্ছে সেটাই পড়বে। এই দেখো এখানে পরিষ্কার, হ্যাঁ, আসছি আসছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া ইদ্রিস, দাঁড়া, ওয়ান বাই ওয়ান। গীতা, গীতা গোড়াই, দেখো পরিষ্কার করে বাংলায় লেখা আছে। ঠিক আছে, দেখো, একদম। কি কি কি, এটা কিসের সিলেবাস? হ্যাঁ, এটা এটা এখানে আমি যা পড়াচ্ছি তাতে তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশও কভার হবে, মিসলেনিয়াস ক্লার্কশিপও কভার হবে। কিন্তু ডাব্লিউবিসিএস কভার হবে না, ডাব্লিউবিসিএস অনেক বেশি ডেপথে পড়তে হবে। এই সেসব আমি কি করে জানবো? সেসব ইদ্রিস বলতে পারবে বা মিরাজ স্যার বলতে পারবে। টেটের ব্যাচ কবে শুরু হবে সেটা তুমি পয়েন্টি টিচারকে জিজ্ঞেস করছো? হয় জানা জানা সম্ভব? আমার কাছে ফোন নাম্বার নেই। এই ইদ্রিস কথা বলে না ওর সাথে, ইদ্রিস ওকে বলে দাও কি বলতে হবে। ওকে একটুখানি ইয়ে করে দাও। হ্যাঁ পিন্টু, আমি বলছি তারপর তোমার প্রশ্নের উত্তর। এই তুমি একটু মিরাজ স্যারের সাথে কন্ট্যাক্ট করে নাও, ঠিক আছে? কারণ এখানে আমাদের,
আচ্ছা ঠিক আছে। গীতা এবার তুমি একটুখানি মিউট করে দাও। এবার সুরজ কি বলছে, দ্বন্দ্ব সন্ধিতা, আচ্ছা মানে তুমি ইন্ডিয়ান পিনাল কোডের কথা বলছো তো? সুরজ ইন্ডিয়ান পিনাল কোডের কথা বলছো তো? আচ্ছা, ইন্ডিয়ান পিনাল কোডে আমাদের দেশের যত তোমার ক্রিমিনাল আইন সেগুলো সম্বন্ধে বলা আছে। ক্রিমিনাল আইন সম্বন্ধে বলা আছে। যারা আইনের ছাত্র, দেখেছো এলএলবি পড়ে যারা, তারা এই আইপিসি সিআরপিসি সম্বন্ধে পড়ে, এটা আমাদের পড়ার দরকার হয় না। ঠিক আছে, ওটা সম্বন্ধে আমাদের যারা এলএলবি পড়ে তারা পড়ে। আমাদের দেশের যত ক্রিমিনাল আইন, খুন করলে কি হবে, ডাকাতি করলে কি হবে, সমস্ত শাস্তির কথা, সমস্ত আইনের কথা, শুধু যে কোনো আইন, ক্রিমিনাল ল যা আছে সব তার কথা, পিনাল কোড, ক্রিমিনাল প্রসিডিওর কোড, সবকিছুর কথা আহ, বলা আছে হলো তোমার এই ইয়েতে। বুঝতে পেরেছো? আইপিসি সিআরপিসি। আচ্ছা, আর এ প্রশ্ন, পিন্টুর প্রশ্নটা বলছে, বলছি যারা বিরোধী দলের মন্ত্রীরা যদি মত না দেয়, আমি লিখে দিচ্ছি। আর বিরোধী দলের তো মন্ত্রী হবে না বাবু। পিন্টু, বিরোধী দলে তো মন্ত্রী হবে না, বিরোধী দল থেকে তো মন্ত্রী হবে না। কি বলছি বুঝতে পারছিস? বিরোধী দল থেকে কি করে মন্ত্রী হবে? মন্ত্রী তো শাসক দল থেকেই হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? মন্ত্রী তো কখনো বিরোধী দল থেকে হবে না। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা এই অবধি কমপ্লিট করলাম। আচ্ছা, নেক্সট দিন আমরা কি করব সেটা হলো পার্লামেন্ট। পার্লামেন্ট পার্ট 1। আচ্ছা, পলিটির ক্লাসটার টাইমিংটা কখন দেয়া হয়েছিল? ওটা বোধহয় রাতের দিকে না ইদ্রিস? পলিটির ক্লাসটা ওয়েডনেসডে সন্ধ্যে 6টায়, তাই তো? তাহলে ওয়েডনেসডে সন্ধ্যে 6টায় আমরা পলিটি করব, এবং আমরা সেদিন কি করব, সেদিন পার্লামেন্ট পার্ট 1 করব। ঠিক আছে, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বুধবার দিন। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।